ভাবছো? সবটা কেমন এলোমেলো হয়ে গেল না? আমার থেকে থেকেই নিজেকে খুব অপরাধী বলে মনে হচ্ছে। বুঝতে পারছি না কি করব। কিরকম একটা কনফিউজ লাগছে আমার। আমি যে মানুষটা নেই, যে মৃত, তাকে ন্যায় দেব, নাকি যারা জীবিত তাদেরকে একটু শান্তিতে বাঁচতে দেব? এভাবে ভেঙে পড়লে কি করে চলবে বকুল? তুমি তো আগে থেকেই জানতে এই লড়াইয়ের মধ্যে অনেক কঠিন পরিস্থিতি আসবে, তাই এসেছে। এই সময় তোমার প্রতিপক্ষরা নানাভাবে তোমাকে আঘাত করার চেষ্টা করবে, তোমার মনোবল ভেঙে দেবার চেষ্টা করবে, কারণ ওরা খুব ভালো করে বুঝে গেছে তুমি সত্যের অনেক কাছাকাছি চলে এসেছো। ভেতর থেকে বাইরে থেকে তোমাকে কাবু করার চেষ্টা করবে। ঠিক এইভাবেই নিজের চারিপাশে দেওয়াল গড়ে তোলার চেষ্টা করবে। তাই আমি তোমাকে বলছি বকুল, প্রত্যাঘাত করার এটাই হলো সঠিক সময়। এখন পিছিয়ে এলে চলবে না। মায়ের কথাগুলো আমি ঠিক মাথা থেকে বের করতে পারছি না। দুটো পরিবারে তো আমার কাছে সমান গুরুত্বপূর্ণ। তাহলে আমার বাবাকে ন্যায় দেওয়া যেমন আমার কর্তব্য, ঠিক সেরকমই এই পরিবারের প্রত্যেকটা মানুষ যাতে ভালো থাকে সেটাও তো আমারই কর্তব্য। তুমি তো তোমার কর্তব্য পালন করছো। ইদানিং কি আমি সেই কর্তব্য পালন করতে সত্যিই পারছি? না চাইতেও এই পরিবারের মানুষগুলোকে আমি কেমন আঘাত করে ফেলছি। সত্যি তো এশার সামনে যাওয়ার আমার সত্যি মুখ নেই। বকুল, এই কষ্ট সহ্য করতে হবে তোমাকে। আমি তো আছি তোমার পাশে, তোমার সঙ্গে আছি তো। যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আমি থাকবো, আছি। তবে হ্যাঁ, মায়ের ব্যবহারে আমি সত্যি অবাক হয়েছি। চিরকাল দেখে এসেছি অন্যায় দেখলেই মা প্রতিবাদ করে। নিজের স্টুডেন্টদের এই শিক্ষাই তো দিয়েছে মা এতদিন। তাহলে সৌরভদা আর কাকুমনির ক্ষেত্রে কেন নিউট্রাল জাজমেন্ট করতে পারলো না? মা এটা বুঝছে না কেন যে আমরা তো ডেলিবারেটলি দি ভাইকে কোনো কষ্ট দিতে চাইনি? বা তুমি অকারণে কাকুমনিকে জেরা করছো না, করছো কারণ একটা জঘন্যতম ষড়যন্ত্র তুমি সবার সামনে আনার চেষ্টা করছো। একজন সৎ পুলিশ অফিসারকে তুমি ন্যায় দেওয়ার চেষ্টা করছো। মাঝে মাঝে মনে হচ্ছে মাও কি তাদের মতোই হয়ে গেল, যারা ছেলের বউকে চিরদিন পরের বাড়ির মেয়ে মনে করে। অথচ দেখো, এই শিক্ষাটা আমি মায়ের কাছ থেকেই পেয়েছি। তাহলে মা বদলে গেল কি করে? বাড়ির কেউ অপরাধ করেছে আর মা সেটাকে ইগনোর করতে বলছে, মানিয়ে নিতে বলছে। তুমি মাকে ভুল বুঝছো। কেঁদো না অঞ্জলি, আর কেঁদো না। তোমার চোখের জল এই পরিবারের জন্য ভালো না। মনটাকে তো আমি আর কিছুতেই স্থির রাখতে পারছি না গো। সব ঠিক হয়ে যাবে, দেখো, একটু সময় দাও।
আর রোহন তো জানেন সমর কোথায় উঠেছে। ওর রাগটা একটু পড়ুক, আমি না হয় নিজে গিয়ে ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসবো। তুমি কেঁদো না। যে অভিমান, যে রাগ নিয়ে ঠাকুরপো বাড়ি থেকে বেরিয়ে গেল, সেই রাগ ওর আদৌ কোনোদিন ঠান্ডা হবে বলে আমার তো মনে হয় না। চোখের সামনে সংসারটাকে এইভাবে ভেঙে পড়তে দেখছি, আমি তো আর সহ্য করতে পারছি না। তিল তিল করে গড়েছি আমরা এই সংসারটাকে, সারা জীবন সবাই একসঙ্গে থেকেছি, কোনো সমস্যা হলে একসঙ্গে তার মোকাবেলা করেছি। কিন্তু এখন এখন তো নিজেদের মধ্যেই সমস্যা। কবে মিটবে, কিভাবে মিটবে? আর এই সব কিছুর জন্য তুমি বকুলকে দায়ী করছো, তাই তো? নিজের বিবেককে একবার প্রশ্ন করো অঞ্জলি। সৌরভের সঙ্গে বা সমরের সঙ্গে যা হয়েছে, তার জন্য কি ওদের নিজেদের সত্যিই কোনো দোষ ছিল না? এই রজতাবু বাবুর সঙ্গে মেলামেশা নিয়ে, সমরের মেলামেশা নিয়ে আমাদের যথেষ্ট আপত্তি ছিল, তোমার মনে আছে নিশ্চয়ই। এই রজতাবু বাবু যে কতটা খারাপ লোক সেটা তার নতুন করে বলার কিছু নেই। আর সৌরভের কথাটা ভাবো, ওর স্বরূপটা যদি ঋষি বকুল আমাদের সামনে তুলে না ধরতো, তাহলে আরো কত বড় সর্বনাশ আমাদের জন্য অপেক্ষা করছিল কে জানে। ও যেভাবে রোহনকে ফাঁসিয়েছিল সেটা কি ক্ষমার যোগ্য? তুমিই বলো। অঞ্জলি, রোশনি আমারও মেয়ে, ওর জন্য আমারও চিন্তা হয়, কিন্তু ওর দুর্ভাগ্যের দায় তো আমরা বকুলের ঘাড়ে চাপাতে পারি না। তুমি আমাকে ভুল বুঝছো গো। আমি মাকে ভুল বুঝছি? তুমি মায়ের শুধু বাইরের আচরণটাই দেখছো, ভেতরটা একবারও দেখছো না। আজ তোমার সামনে যেই বকুল দাঁড়িয়ে আছে, সে নিজের থেকেও এই পরিবারের মানুষদের বেশি ভালোবাসে। এসব কিছু তো সম্ভবই হতো না যদি না বিয়ের পর মা আমাকে কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে নিয়ে যেত। আমি তো বাবার মুখ চেয়ে বিয়েটা করেছিলাম। সংসার ধর্ম কি, এতগুলো মানুষের সঙ্গে কিভাবে একসঙ্গে থাকতে হয়, তাদের মন বুঝে চলতে হয়, এসব কিছু সম্পর্কে আমার তো কোনো অভিজ্ঞতাই ছিল না। মাকে দেখেই তো শিখেছি কিভাবে সংসার ধর্ম পালন করতে হয়, কিভাবে স্বামীর প্রতি কর্তব্য পালন করতে হয়, পরিবারের ছোট ছোট মূল্যবোধগুলোকে বজায় রাখতে হয়। সব কিছু মায়ের থেকেই শেখা। তুমি যেটা বলছো সেটা আমি বুঝতে পারছি বকুল, কিন্তু মা তোমাকে আটকাতে চাইছে কেন আমি সেটা বুঝতে পারছি না। আমিও জানি না মা কেন আমার সঙ্গে এরকম ব্যবহার করছেন। ভবিষ্যতে হয়তো আরো কঠিন আচরণ করবেন, কিন্তু আমি জানি মা যা করছে এই পরিবারের সব মানুষের ভালোর কথা ভেবেই করছে। তাই যেন হয়। মা যেন সত্যি সত্যি না মনে করে এই অশান্তির মূলে তুমি। এই অশান্তির মূলে তো সত্যিই আমি। এসব আবার কি বলছো তুমি? সত্যি কথাটা তো অস্বীকার করার আর কোনো উপায় নেই গো।
সত্যি তো এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর থেকে একটার পর একটা অশান্তি লেগেই চলেছে। প্রথমে তুমি আমাকে মেনে নিতে পারোনি, তুমি মানসিক অশান্তিতে ছিলে। রোশনি দিয়ে আমাকে পছন্দই করতো না, সেজন্য বাড়িতে কত অশান্তি। আমার জন্য বাবা অসুস্থ হয়ে পড়লো, আমার বদলে তোমার গুলি লাগলো। ওই রজতাবরক্ষিতের সঙ্গে শত্রুতা এমন পর্যায়ে পৌঁছালো যে পারিবারিক ব্যবসা উঠে যেতে বসলো। আর আজ কাকুমণি আমার জন্য বাড়ি ছেড়েই চলে গেল। রোশনিদি সুইসাইড নোটে কার নাম লিখলো? আমার নামটাই তো অশান্তির কারণ হিসেবে উঠবে, এটাই তো স্বাভাবিক। বকুল এই পরিবারের জন্য কি কি করেছে আমি মোটেই ভুলিনি, কিন্তু আজ এই বাড়িতে যে একের পর এক ঝড় উঠছে, সেটা যে বকুলের কারণেই সেটা তো অস্বীকার করতে পারবে না। কিন্তু সৌরভ যে চোর সেটা প্রমাণ করেছে তোমার ছোট ছেলে অঞ্জলি, বকুল নয়। সৌরভ যে বিশ্বাসঘাতক, অরিজিনাল কন্ট্রাক্ট পেপারটা খুঁজে বার করে বকুল সেটা প্রমাণ করে দিয়েছে। সেটাও ঠিক করেছে কি ভুল করেছে আমি সে বিচারে যাচ্ছি না। আমি শুধু বলছি যে ওর জন্যে আজকে ঠাকুরপোকে বাড়ি ছাড়তে হয়েছে। সৌরভ যে বিশ্বাসঘাতকতা করেছে তার জন্য তাকে শাস্তি দেওয়া হয়েছে, তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। হ্যাঁ ঠিকই, কিন্তু আমি আজ বকুলকে যা বলেছি, ভবিষ্যতে এই একই ধরনের কথা বাড়ির অনেকেই ওকে বলবে। বাড়ির অনেকে মানে তুমি কাকেই মিন করছো? প্রথমেই বলি রোশনি, এত কিছু দেখার পর ও ছেড়ে দেবে তুমি ভাবছো? কখনোই না। রোশনির কথা বাদ দাও, ও কোনোদিনই ঠিক ভুলের পার্থক্য করতে পারে না। পারলে কখনো সৌরভের মতো ছেলেকে বিয়ে করে? ঠিক আছে ঠিক আছে, রোশনির কথা আমি ছেড়ে দিলাম, কিন্তু রাগিনী, এশা, রাগিনী নয়তো আজকে ঝোঁকের মাথায় বলছে যে বকুলকে ওর বাবার খুনিকে খুঁজে বার করতেই হবে, কিন্তু কতদিন এই ধৈর্য ধরে রাখতে পারবে আমাকে বলো তো? আর আজ বাবা বাড়ি থেকে চলে গেছে শোনার পর এশার রিয়াকশনটা কি হলো দেখলে তো? হ্যাঁ দেখলাম। তোমার কি মনে হয় ওদের মধ্যে চাপা ক্ষোভ তৈরি হবে না বকুল সম্বন্ধে? আমি বুঝতে পারছি তোমার কথা, কিন্তু তার জন্য বকুলের সঙ্গে তোমার এই দুর্ব্যবহারের কি সম্পর্ক? বাবার খুনিকে খুঁজে বার করার যে যুদ্ধে বকুল নেমেছে, তাতে তো ওকে দুদিক থেকে শক্ত থাকতে হবে। ওর লড়াই তো বাইরে আর ভিতরে। ও যে শুধু বাইরের লড়াই লড়ছে তা তো নয়, ঘরের ভিতরেও লড়ছে। সব দিক থেকে শক্ত না হলে বকুল কখনোই লড়াই জিততে পারবে না। বাইরের মানুষের সঙ্গে লড়াই করা তো সহজ, কারণ তার সম্বন্ধে তো কোনো ইমোশন কাজ করে না। কিন্তু আপনজনের সঙ্গে লড়াই করতে তো মানুষ আবেগে ভেসে যেতে পারে। আমি কখনোই চাই না বকুল হেরে যাক। আমি জানি বকুল একদিন পুলিশ হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে সংসারের হালটাও তোকে ধরতে হবে। দেখো, আমি সারা জীবন চাকরি করেছি, সংসারে যত দায় দায়িত্ব সমস্ত রাগিনী আর অদিতির হাতে তুলে দিয়েছি, কিন্তু মাঝে মাঝেই আমার তার জন্য অনেক অনুশোচনা হয়েছে। আমার তো মনে হয়েছে যে ওদের মনে কোনো ক্ষোভ তৈরি হয় না তো। আমি কখনো চাইব না বকুলের মনে এমন কোনো অনুশোচনা তৈরি হোক। কেউ যেন কোনো দিন ওর দিকে আঙুল তুলে না বলতে পারে যে তোমার পক্ষে পুলিশ হওয়াটা কম ক্রেডিটের। আমরা যদি তোমার পাশে না থাকতাম, সংসারের হাল না ধরতাম, তাহলে এই সব কিছুই তুমি পারতে না। তাই বকুলকে দুদিক থেকে আরো ধারালো করে তুলতে আমাকে আগের থেকে অনেক বেশি কঠিন হতে হবে। আমি যাই, রোশনি আসার সময় হলো। অঞ্জলি, আমার শুধু একটাই কথা, তুমি অত বেশি কঠিন হও না যাতে বকুলের আঘাত লাগে। তুমি চিন্তা করো না গো, ঋষি যতদিন বকুলের পাশে রয়েছে ততদিন কোনো আঘাতকেই বকুলের আঘাত বলে মনে হবে না। তোমার বাবার খুনিকে খুঁজতে হলে আমাদেরকে আরো সতর্ক হতে হবে। যে কোনো এভিডেন্স সবার সামনে প্লেস করলে চলবে না, এমন কোনো এভিডেন্স দরকার
যেটা সবার কাছে গ্রহণযোগ্য। বাবা চলে যাওয়ার পর আমাদের সংসারে অনেক ঝড়ঝাপটা এসেছে। সব আমি নিজে হাতে সামলেছি। কোনোদিনও এরকম দুর্বল মনে হয়নি নিজেকে। আজ এই লড়াইয়ে যেন আমি ভেতর থেকে কোনো জোরই পাচ্ছি না। জোর পাচ্ছ না কারণ এটার সঙ্গে কাকুমণি জড়িয়ে আছে। দিশা শুধু আমার ননদ না, আমার সব থেকে প্রিয় বন্ধু। আর কাকিমণি, এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর থেকে আমি কাকিমণির কাছ থেকে একদম মায়ের মতো আদর, স্নেহ, ভালোবাসা পেয়েছি। আর এই দুজনের সব থেকে যে কাছের মানুষ, আমি তাকে দিনের পর দিন সন্দেহ করছি, জেরা করছি। এই দুটো মানুষের মনের কি অবস্থা আমি বুঝতে পারছি। বাইরের লোকের সঙ্গে লড়াই করা যতটা সহজ, বাড়ির লোকের সঙ্গে কিন্তু লড়াই করা ততটাই কঠিন বকুল। আমি জানি সেটা। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধে সামনে প্রতিপক্ষ হিসেবে নিজের আত্মীয় স্বজনকে দেখে অর্জুন অস্ত্র রেখে দিয়েছিলেন। মনে আছে তোমার? মনে আছে। অর্জুন বলেছিলেন যুদ্ধ করবে না। অর্জুন এটাও বলেছিলেন, কার বিরুদ্ধে করব যুদ্ধ, সবাই তো আপনজন। সেটা শুনে কৃষ্ণ কি বলেছিলেন? বলেছিলেন এটা হলো ধর্মযুদ্ধ, সত্য প্রতিষ্ঠার যুদ্ধ। আর ন্যায় প্রতিষ্ঠার যুদ্ধে সামনে যেই আসুক, বাবা হোক ভাই হোক, ন্যায় প্রতিষ্ঠার যুদ্ধের সময় সবাইকে প্রতিপক্ষ হিসেবেই দেখতে হবে, শুধু প্রতিপক্ষ হিসেবে। কৃষ্ণের এই কথা শুনে অর্জুন অস্ত্র তুলে নিয়েছিলেন। আমি কি পারবো না সত্য প্রতিষ্ঠার লড়াইয়ে অর্জুনের মতো আবার হাতে অস্ত্র তুলে নিতে? তুমিও তো একজন যোদ্ধা বকুল। বাড়ির লোক হোক বাইরের লোক হোক, লড়াই তো তোমাকে করতেই হবে। 15ই আগস্টের আর বেশি দেরি নেই। কাকিমণিকে তুমি কথা দিয়েছ, তার মধ্যেই তুমি তোমার বাবার খুনিকে খুঁজে বের করবে। এই কথা কিন্তু তোমাকে রাখতেই হবে বকুল।